কি হচ্ছে মানে কি করছো এমনি কি জিজ্ঞেস করছি কি করছো তোমরা খেলছো তোমরা কি খেলছো আচ্ছা কি খেলছো যুদ্ধ যুদ্ধ খেলা যুদ্ধ যুদ্ধ খেলা কার সঙ্গে কার যুদ্ধ এখানে একজন আরেকজনকে গুলি করবে আর বোমা ছুড় করবে তোমাদের নিজেদের মধ্যে যুদ্ধ আচ্ছা কি নিয়ে এইটাই খেলা আচ্ছা তোমাদের খেলাটা ভালো করে বুঝি এই গলিটা আসবে এই যে এসব চলে এসো তুমি ডাকলে আর আমাদের যুদ্ধ খেলাটা গেল তুমি ডাকলে বলে আমি বেঁচে গেলাম আমার কিন্তু যুদ্ধ খেলা খুব ভয় লাগে মতভেদ ও বলছে আমার যুদ্ধ খেলাটা গেল তুমি বললে বেঁচে গেলে হ্যাঁ তোমাদের কার কি মত কে কে বেঁচে গেছো আর কে কে বলছো গেল যুদ্ধ আমার যুদ্ধ আমি বলতে একদম ভালো লাগে আমি তো যাদের ভালো লাগছিল না যুদ্ধ আমি কিন্তু তাদের দলে বুঝেছো আমি কিন্তু তাদের দলে আমার যুদ্ধ খেলা ভালো লাগে না টিভিতে মধ্যে মধ্যে যুদ্ধের ছবি দেখায় না আমি বন্ধ করে দিই ওই বোমা গুলি বারুদ খুন ভাল লাগে না আমার ভাল লাগে না হাসির ছবি হলো তখন আমি দেখি যাই হোক এই হচ্ছে কথা কেমন এইবারে বলো যে যুদ্ধ খেলা ভালো লাগে না কেন একজন আরেকজনকে মেরে ফেলে হ্যাঁ ঠিক ঠিক আচ্ছা দাদু হ্যাঁ মানুষ মানুষকে মেরে কোনো যারা মানুষকে মারে তাদের কি কোনো লাভ হয় না তাদের লাভ যেটা হয় ওই মানুষটাকে মারার জন্য হয় না মানুষটার কাছ থেকে কিছু একটা কেড়ে নেবার জন্য মারে সেটা কেড়ে নিলে লাভ হয় তার দেশটা কেড়ে নিল তার দেশের টাকা কড়ি কেড়ে নিল কেমন সেই লাভটা হয় সেই লাভের জন্য মারে আচ্ছা আমরা একজনের উপরে রেগে গেলে তাকে বলি জন্তু বলি না হ্যাঁ গালাগালি করে গাধা শুয়োর উল্লুক এইসব বলি আচ্ছা জন্তুরা বিনা কারণে মারে কি কিছু জন্তু আছে মাংসাশী তাদের খাদ্যের জন্য মারতে হয় যারা তৃণভোজী ঘাস খায় ঘাস পাতা খায় তাদের দরকার হয় না তাহলে খাদ্যের জন্য মারে আর তা নাহলে আত্মরক্ষার জন্য মারে
তাদের কেউ আক্রমণ করতে গেলে তারা তো মারবে উল্টে, নিজেকে বাঁচাবে না, সেই জন্য মারে। কেমন? তাহলে তাদের জন্তু বলে গালাগালি দেবার আমাদের কি অধিকার আছে? তারা বরং মানুষকে জন্তু বলে গালাগালি দিতে পারে, তাই না? কি মনে হয় তোমাদের? বুঝছি আমরা জন্তু বলে গালাগালি দিই। হ্যাঁ, রবীন্দ্রনাথকে জানো তো? রবীন্দ্রনাথ ঠাকুর একটা বইয়ে লিখেছে, বাঘকে খেয়ে বাঘ বড় হয় না, মানুষকে খেয়ে মানুষ বড় হয়। ঠিক কথা লিখেছে কিনা বলো? ঠিক তো? দাদু, পারমাণবিক বোমাটা কি? কে আবিষ্কার করেছিল ওটা? আবিষ্কার করেছিল কোনো একজন না, একটা দল মিলে আবিষ্কার করেছিল। আইনস্টাইন নামে একজন বিখ্যাত বৈজ্ঞানিক আছেন, তার একটা আবিষ্কার, অঙ্ক ফর্মুলা আর কি, আমি খুব বুঝি না, E=mc², এইটা ফর্মুলাটা, মানে যাতে প্রচণ্ড এনার্জি উৎপাদিত হয়, এইটা ছিল। তো সেইটাকে ভিত্তি করে অন্য লোকেরা এই পারমাণবিক বোমাটা তৈরি করলো। একটা বড় প্রজেক্ট আমেরিকাতে, মানে আমেরিকান যুক্তরাষ্ট্রে তারা তৈরি করলো। কেমন? সেখানে অনেকে ছিল, সকলের নাম মনে নেই, ওপেনহাইমার হ্যানাতানা ছিল, তারা মিলে তৈরি করেছে। তখন আইনস্টাইনের খুব খারাপ লেগেছে যে আমার আবিষ্কারকে ওরা মানুষ ধ্বংস করার কাজে লাগাচ্ছে। যুদ্ধ চলছে তখনও। কেমন? হিটলার কিন্তু হেরে গেছে জার্মানি, তখন বোমা ফেলার খুব কারণ নেই। আচ্ছা, তবু আবিষ্কার করেছি, ফেলবো, এইভাবে লিখছে বৈজ্ঞানিকদের। আইনস্টাইন তখন একটা চিঠি লিখেছিলেন। চিঠির কথা আমি আমার একটা বইয়ের থেকে একটু পড়ে শোনাচ্ছি। কেমন? আমি নাটক লিখি। দাদু, হ্যাঁ। এই বইয়ের নাম কি? কোনটা? এই বইটা? এটার নাম নানামুখ। এই নাটকটার নাম যেটাতে পড়ছি সেটার নাম ৩০ শতাব্দী। আইনস্টাইন, হ্যাঁ, ও চিঠি আমার। বৈজ্ঞানিক লেও শিলার যখন ও চিঠি আমাকে লিখতে বলেন, তখন তার যুক্তিকে আমি অস্বীকার করতে পারিনি। আমার ছোট্ট অঙ্কটাকে যেসব দিগ্বিজয়ী বৈজ্ঞানিকরা বাস্তবে প্রমাণ করেছিলেন, তাদের সবাই আমেরিকায় এসে জমা হননি। নিলস বোর এলেন, এনরিকো ফের্মি, মেটনের এলেন, কিন্তু নাৎসি জার্মানিতে রয়ে গেলেন অটো হান, ফ্রিটজ স্ট্রাসম্যানের মতো বৈজ্ঞানিকরা, যারা 1938 সালে বের্লিনের কাইজার উইলহেলম ইনস্টিটিউটে ইউরেনিয়ামের অ্যাটমকে ভেঙে দেখিয়েছিলেন। সেদিন কে বলতে পারত এই বিরাট বিধ্বংসী শক্তি তারা হিটলারের হাতে তুলে দেবেন না? কে বলতে পারত? চুপ করে বসে থাকো, আগুন নিয়ে খেলা করো না। সারা বিশ্ব তখন আগুনেই জ্বলছে। আমার কি সেদিন অধিকার ছিল জেনেও না জানা? না, এরা জবাব দিল না। আইনস্টাইন থেমে আবার বলতে লাগলেন, আর একটা চিঠি আমি লিখেছিলাম প্রেসিডেন্ট রুজভেল্টকে, এই চিঠির 5 বছর পরে। আরেকটা চিঠি? হ্যাঁ, ততদিনে লস আলামোসে আণবিক বোমা তৈরি হয়ে গেছে, কিন্তু হিটলার হেরে গেছে, প্রমাণ হয়ে গেছে আণবিক অস্ত্র তার ছিল না। লেও শিলার সে সময়, শুধু শিলার কেন, অধিকাংশ পরমাণু বিজ্ঞানী তখন পাগলের মতো চেষ্টা করছেন মানুষের সৃষ্টি এই দালালকে বসে আনবেন। 1945-এর এপ্রিলে শিলারই আমাকে দিয়ে লিখিয়েছিলেন দ্বিতীয় চিঠি। কি ছিল এই চিঠিতে? এই চিঠিতে বলা হয়েছিল শত্রুপক্ষ, মিত্রপক্ষ এবং কয়েকটি নিরপেক্ষ রাষ্ট্র, এদের সকলের প্রতিনিধিদের ডাকা হোক প্রশান্ত মহাসাগরের এক জলশীর্ণ দ্বীপে। তাদের সামনে পরীক্ষা করে দেখানো হোক আণবিক বোমার বিধ্বংসী ক্ষমতা, যা দেখে শত্রুপক্ষ যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়। একমাত্র এই উপায়ে অসংখ্য মানুষের জীবন রক্ষা হতে পারে, শান্তি ফিরে আসতে পারে। রুজভেল্ট রাজি হলেন না। রুজভেল্ট এ চিঠি দেখেননি? না, এ চিঠি আর তার সঙ্গে শিলার্ডের এক বিস্তারিত মেমোরান্ডাম রুজভেল্টের টেবিলে পৌঁছেছিল, তখনও খোলা হয়নি। 12ই এপ্রিল রুজভেল্ট হঠাৎ মারা গেলেন। তারপর ট্রুম্যানের আমলে কিছু করা গেল না। শিলার্ড, জেমস প্রাং, রাবিনোভিচ আরও বহু বৈজ্ঞানিক আপ্রাণ চেষ্টা করেছিলেন। শেষ অবধি এক বিশেষজ্ঞ কমিটির হাতে প্রশ্নটা গেল। সে কমিটিতে গভর্নমেন্ট আর মিলিটারি প্রতিনিধি ছিলেন, আর ছিলেন 7 জন নামকরা পরমাণু বিজ্ঞানী। সে কমিটি রায় দিলেন
থেমে গিয়ে আস্তে আস্তে মাথা নাড়লেন আইনস্টাইন। সড়ক এই কমিটির 3টি সুপারিশ প্রেসিডেন্ট ট্রুম্যানের কাছে পাঠানো হয়। সাধন যেন কাগজ দেখে। 1. জাপানের উপর যত শীঘ্র সম্ভব এই বোমা ব্যবহার করা হোক। 2. বোমার লক্ষ্যস্থল যৌথ হওয়া উচিত, অর্থাৎ কোনো সামরিক ঘাঁটি বা কারখানা যার চারিদিকে অথবা পাশে বিধ্বস্ত হবার মতো বহু বাড়িঘর আছে। 3. বোমাটির চরিত্র সম্বন্ধে কোনো সতর্কবাণী যেন আগে না দেওয়া হয়। বুঝতে পারছো কি ভয়ানক কথা সব? বৈজ্ঞানিক বলছে সব কথা। আইনস্টাইন এই শেষ প্রস্তাবটি এত ভয়ানক যে নৌবাহিনীর প্রতিনিধি আপত্তি করেছিলেন, কিন্তু কমিটির 8 সভায় কমিটির বৈজ্ঞানিকরা আবার থেমে গিয়ে মাথা নাড়তে লাগলেন। হিরোশিমার ছবি আমি দেখেছি। 7 বছর পরে একজন আমাকে দেখায়, কয়েকটি জাপানি পত্রিকায় বেরিয়েছিল। আমার মনে হয়েছিল এই যদি জানতাম বৈজ্ঞানিক না হয়ে মিস্ত্রি হতাম। সেই ছবি দেখবার পর আপনি এক জাপানি প্রকাশকের কাছে একটা চিঠি লিখেছিলেন। আইনস্টাইন হ্যাঁ, যেন কাগজ পড়ে। আমি মনে করি যুদ্ধের সময় মানুষ মারা, খুন করা সামিল। তবু যতদিন দুনিয়ার বিভিন্ন দেশ যুদ্ধের অবসান ঘটাতে পরস্পরের সহযোগিতা না করছে, যতদিন তাদের বিভেদের মীমাংসা আর শান্তিরক্ষা আইনসঙ্গত উপায় না করছে, ততদিন তাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হয়। এমন অবস্থা একটা দেশকে সব রকম পন্থাই নিতে হয়, বড়তম অস্ত্রও তৈরি করতে হয়, তা না হলে অস্ত্র প্রতিযোগিতায় হেরে যেতে হয়। এতে শুধু যুদ্ধকেই টেনে নিয়ে আসা হয়, আর এই যুগে যুদ্ধ মানে সম্পূর্ণ সর্বব্যাপী ধ্বংস। বর্তমান অবস্থায় যুদ্ধের কোনো সীমা নির্দিষ্ট করে রাখা সম্ভব না। একমাত্র কার্যকরী উপায় হলো যুদ্ধ বস্তুটাকেই বিলুপ্ত করা। মানুষকে একটা উদ্দেশ্য নিয়ে এগোতে হবে, অন্য কোনো পথ নেই। বিভিন্ন দেশের সামাজিক জীবনে মূলগত পার্থক্য এত বেশি যে এই দাবি তাদের কাছে করা নিঃসন্দেহে কঠিন, কিন্তু তবু অসম্ভব নয়। মুখ তুলে না, অসম্ভব নয়, অসম্ভব কখনো নয়। সম্ভব করতেই হবে, যেমন করে হোক সম্ভব করতেই হবে, না হলে দাদু আসবো? তোমার নাম কি? আমার নাম অলি। অলি মানে কি? মৌমাছি। মৌমাছি। গুড। আচ্ছা, ভালো দাদু, কথা। আমার বোন। তোমার বোন? তোমার গল্প শোনাতে নিয়ে এসেছি। ভালো করেছো। দাদু, হ্যাঁ, আর তুমি দাদু গল্প বলে দাদু, আমি তোমার কাছে গল্প শুনতে গল্প এসেছি। শুনবে? দেখ দাদু কেমন বাঘকে দুধ খাওয়াচ্ছে। দাদু তোমার তখন ভয় করেনি? না, এইটুকু বাচ্চা বাঘ দুধ খাওয়াচ্ছে। দাদু ভেতরে বিছে এইসব গল্প প্রাণী জানি আমি। ফটোটা দেখাও ওকে। ওই যে আরেকটা ছিল, ওই যে জানি। তোমার তখন একটু ভয় করেনি? ওই দেখ হাতি কেমন দাদুকে তুলে দিয়েছে। এই দেখ, বড় বাঘের বাঘের গলা কাছে জড়িয়ে ধরে আছে। এত বড় বাঘের কাছে যেতেও তোমার ভয় করেনি? হাতে আমার তুলেছে।
ভয় করবে কেন রে? ভয় করলে কি ওরা করতে দিত? এগুলো কি এটা তো ক্রোকোডাইল। তোমার ভয় ঠিক করেনি ঠিক একে না, নিতে? এটা চিতাবাঘ। এটা তোমায় কামড়ায়নি? না, কামড়ালে ওরা আমাকে আনতে কেন? ওরা যায় যে এটা কাঁকড়া দিছে। আমি এইসব গল্প জানি, বুঝলি? প্রজাপতির গল্প জানি না। প্রজাপতির গল্প অনেক ভালো কাঁকড়া বিষের গল্প থেকে, তাই না? কিন্তু আমি তো জানি না, তাই এই ছবিগুলো দেখালাম। তা তুমি জানো, আমি তোমার কাছে গল্প শুনতে আসতে চেয়েছিলাম, এরা আমাকে আনেনি। অন্যায় করেছে, নিয়ে আসা উচিত ছিল। তুমি কালকে আসবে। দাদু, আজকে আমরা থিয়েটারের গল্প শুনবো। হ্যাঁ বলো, কি গল্প শুনবে? দাদু, মার কাছে শুনেছি তুমি নাটক করতে। কি ধরনের নাটক করতে? আমি প্রথমে তোমরা যেরকম থিয়েটার দেখো স্টেজের উপরে, সেরকম করতাম। তারপর সেটা ছেড়ে দিলাম। যদি কারণগুলো জানতে চাও কেন ছেড়েছি, আমি একটু বলবো সংক্ষেপে, কেমন? ছেড়ে দিয়ে এখন যেভাবে করি সেটা হচ্ছে লোককে তিন পাশে বা চার পাশে দর্শকদের বসাই, বসিয়ে তাদের কাছে করি আর কি, সব দিকে ফিরে। এখন এই ধরনের করি। দাদু, সেই ধরনের নাটককে কি বলে? ওটা কোনো একটা নাম দিয়ে লাভ নেই, তো ওই লোকের নাম দিয়েছি। আমি একটা বই লিখেছিলাম, তার নাম ছিল দ্য থার্ড থিয়েটার, আর ওই থিয়েটারকে থার্ড থিয়েটার বলে। আবার এই থিয়েটারই হয়তো এতে করছে, তামিলনাড়ুতে ম্যাড্রাসে করছে, তারা বলে স্ট্রিট থিয়েটার। স্ট্রিট থিয়েটারও থার্ড থিয়েটার, কিন্তু থার্ড থিয়েটার বললে খালি স্ট্রিট থিয়েটারই বোঝায় না। তৃতীয় কেন? আমাদের দেশে গ্রাম আর শহরে অনেকখানি তফাৎ। আমাদের গ্রামে খুব ভালো ভালো থিয়েটার আছে, তাকে আমরা বলি ফোক থিয়েটার। খালি থিয়েটার বললে বোঝা যায় না। যেমন আমাদের এখানে যাত্রা, ইউপিতে আছে রামলীলা, দক্ষিণ ভারতে যক্ষগান, এসব আছে, সেটা হচ্ছে ফোক থিয়েটার। আর শহরের যে থিয়েটারটা, সেটা আমাদের দেশে ছিল না, সেটা আমরা আমদানি করেছি। ব্রিটেনের অধিকারে ছিল তো ভারতবর্ষ, সে ব্রিটেনের থিয়েটার থেকে আমদানি করেছি, শহরে সীমাবদ্ধ। কাজে গ্রাম আর শহরে যেন একটা রয়েছে, দ্বন্দ্ব রয়েছে, ঝগড়া রয়েছে, এরকম হয়ে গেছে আর কি। তো সেইটা আমাদের থিয়েটার যেটা, সেটা ঘোচাতে সাহায্য করে। আমরা যা থিয়েটার তৈরি করি শহরেও করি, গ্রামেও গিয়ে দেখাই। আমরা ওই নাটক দেখতে যেতে পারি? হ্যাঁ, যখন হবে নিশ্চয়ই পারো। নিয়ে চলো না দাদু। হ্যাঁ, নিয়ে চলো না দাদু, তুমি আমাদের নিয়ে যাবে? নিয়ে যাব আমি, না তোমরা আমায় নিয়ে যাবে? আমরা দেখতে দেখছো তো আমার অবস্থাটা কি, তোমরা নিয়ে যাবে আমাকে। আমি যাবো নাটক দেখতে। থিয়েটার প্রথম কোথায় শুরু হয়? থিয়েটার প্রথম শুরু হয় গ্রিস বলে একটা দেশে, 2500 বছর আগে। দারুণ থিয়েটার তৈরি হয়েছিল। আসলে আগে হতো কি, ওদের উৎসবে গান হতো, নেচে নেচে গান করতো অনেকে। একজন হয়তো প্রধান নর্তক গায়ক ছিল, মূল গায়ন যাকে বলে, তার সঙ্গে কোরাস ছিল। সেই গান থেকে আস্তে আস্তে নাটকটা বেরোলো, তৈরি হলো, যে কথাবার্তা বলবে আর কি। প্রথমে গানের মধ্যেই কথাবার্তা বলে গল্প বলা শুরু হলো। তো প্রথম যে নাটক বেরোলো সেটা হচ্ছে একজন মাত্র অভিনেতা, সে করবে, আর অন্যরা সবাই তাকে সাহায্য করবে। সেই নাটকটার নাম কি ছিল? নাম ভাই কিছু আলাদা নয়। তারপরে দুজন অভিনেতা হলো, তারপর তিনজন, খুব অল্প দিনের মধ্যে। ধরো 50 বছরের মধ্যে বলতে গেলে থিয়েটার জন্মে গেল, যাকে আমরা সত্যিকারের থিয়েটার বলতে পারি। আর গ্রিসের রাজধানী অ্যাথেন্সে একটা থিয়েটারের জায়গা আছে, একটা পাহাড় নাকি, আমি যাইনি কখনো, দেখিনি। একটা পাহাড় গোল হয়ে গেছে, সেইটা কেটে গ্যালারি তৈরি করেছে, আর এক পাশে হচ্ছে স্টেজটা। সেটা নাকি এত সুন্দর, আমার এক বন্ধু গিয়েছিল, সে বলে
যে একেবারে ওই গ্যালারির শেষ সীমায় একজনকে বসিয়ে দিয়েছে, আর যে দেখাচ্ছে গাইড স্টেজের উপর একটা এমনি টাকা ফেললো, টং করে যে আওয়াজটা হলো ওইখানে শোনা গেল, মানে মাইকটায় কিচ্ছু লাগে না, এত সুন্দর আওয়াজ। দাদু দাদু তুমি থিয়েটার করতে কোন কোন দেশে গেছো? থিয়েটার করতে, থিয়েটারের নেমন্তন্ন যারা করেছে এই ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় যাওয়া হয়েছে। ভারতবর্ষ ছাড়া কোথাও যাওনি থিয়েটার করতে? আমি গেছি অন্যরকম, আমি বলছি থিয়েটার শো করতে, যাকে বলে অভিনয় করতে। দল গেছে, তারা দিল্লি গেছে, ব্যাঙ্গালোর গেছে, পাটনা গেছে, নানান জায়গায় গেছে আর কি। ব্যাঙ্গালোর, তারপরে আরও কেরালা, মাদ্রাস, সব জায়গায় গেছে। আর আমি যেটা গেছি সেটা হচ্ছে ওই যে লাওসের কি বলে, মানে ওয়ার্কশপ নিতে, আমাদের থিয়েটারে ট্রেনিং দিতে, সেইটা করতে আমি বাইরে বাইরে গেছি। দাদু ওয়ার্কশপে কি কি হয়? আর প্রতিটা নাটকের আগে কি তুমি ওয়ার্কশপ নিয়েছো? আমরা যে ধরনের থিয়েটার করি তার যে শিক্ষা পদ্ধতি সেইটাকে আমরা বলি ওয়ার্কশপ। দাদু ওয়ার্কশপে কি কি হয়? ওয়ার্কশপে শরীর আর মন দুটোই তৈরি হয়। খালি শরীর তৈরি হলে তো সেটা সার্কাস, আর খালি মন তৈরি হলে যেরকম আমাদের থিয়েটার কথা বলছে, হাঁটতে চলছে, এটা হয়। শরীর মন দুটো মিশিয়ে যেটা হয় সেইটা হচ্ছে সত্যিকারের থিয়েটার আর কি, আমরা তাই মনে করি। সেইভাবে ওয়ার্কশপগুলো হয় যাতে শরীর আর মন দুটোকেই সমানভাবে ব্যবহার করা যায়, তাই করি। আমি পাকিস্তানে গেছি, বাংলাদেশে গেছি, ইংল্যান্ডে গেছি, বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ করেছি আর কি। দাদু তোমার নাটকের দলের নাম কি? শতাব্দী। শতাব্দী ছাড়া আর কোনো নাটকের দল নেই? আছে, অনেক আছে। আমাদের ধরনের থিয়েটার করে এমন আরও দুটো দল আমাদের খুব ঘনিষ্ঠ, কাছাকাছি। একটার নাম পথসেনা আর একটার নাম আয়না। আমাদের যে থিয়েটারটা সাধারণত হয় সেটা স্কুলের ক্লাসরুমের মতন, সব সারি সারি বেঞ্চি যেমন থাকে তেমনি দর্শকরা সারি সারি বসে আছে, প্রত্যেকে একদিকে তাকিয়ে। উল্টো দিকে মাস্টারমশাই যেমন ছাত্রদের দিকে তাকিয়ে করেন প্ল্যাটফর্মের উপর, সেই রকম প্ল্যাটফর্মের উপর অভিনেতাও দর্শকদেরকে তাকিয়ে অভিনয় করে, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে অভিনেতারা থাকে আলোতে আর দর্শক থাকে অন্ধকারে, অন্ধকারে লুকিয়ে রাখা হয় দর্শককে, ঠিক তো? আচ্ছা, এইবার মজাটা দেখো, অভিনয় করছি দর্শকের জন্য, অথচ দর্শককে লুকিয়ে রাখা হচ্ছে যেন দর্শক নেই। সোনার পাথর বাটি বলে বাংলা একটা কথা আছে, শুনেছ? এটা তো সেই রকম আর কি। হ্যাঁ, পরস্পর বিরোধী কথা। দর্শকের জন্য নাটক করছি আর দর্শককে অন্ধকারে লুকিয়ে রেখে দিচ্ছি, কেমন যেন তারা নেই, অভিনেতারা ভান করছে। আচ্ছা, তা এখন এই যে ব্যবস্থাটা, এতে শেষ সারির দূরত্ব অভিনেতার থেকে অনেক বেশি, তো অভিনেতাকে চেঁচাতে হচ্ছে, অথচ তাতে সেই চিৎকারে সামনের সারিতে যারা আছে তারা হয়তো বিরক্ত হচ্ছে, কিছু করার নেই। এই জিনিসটা ঘটছে তো। তারপরে হচ্ছে যেটা, যে অভিনেতাকে সবসময় সামনের দিকে ফিরে ফিরে কথা বলছে, যেমন দুজনে পরস্পরের সঙ্গে কথা বললে কি করি, মুখোমুখি দাঁড়াই তো, যেমন আমি ওর সঙ্গে কথা বলছি, আমি ওর মুখোমুখি, ও আমার মুখোমুখি, সেটা তো হবার জো নেই। ওইখানে দর্শক বসে আছে, তাহলে কি করব, আমি ওদিকে তাকাবো, ওকে ওদিকে তাকাবে, এরকম করে এই পাশ এমনি করে করে কথা বলবো, সেটা বোকা বোকা না? এইসবের জন্য আস্তে আস্তে আমি ওই স্টেজের ব্যাপারটা চটে যেতে লাগলাম। তো তাহলে এর জবাবটা কি? এর জবাব হচ্ছে স্টেজ থেকে বেরিয়ে আসা। আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে অভিনেতারা থাকবে স্টেজের উপর উঁচুতে, দর্শকরা নিচে, আর ব্যালকনির দর্শকরা আরেকটা লেভেল, অনেক উপরে, তাই তো? তার মানে স্তরের একটা ব্যবধান আছে। তার মানে মানুষের একটা অভিনয় দেখতে এসছে,
কিন্তু মানুষের মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে। যে বেশি টাকার টিকিট কেটেছে তাকে সামনে দেওয়া হয়েছে, যে কম টাকার টিকিট কেটেছে তাকে পেছনে দেওয়া হয়েছে, এই বিভেদটা সৃষ্টি করা হয়েছে। তখন একটা থিয়েটারের কথা মাথায় এলো, যেখানে এই বিভেদটা থাকবে না, আমরা সবাই একই স্তরে থাকবো। অভিনেতা যেখানে আছে দর্শকও সেখানে আছে, ধরে ছাতের উপর অভিনেতা যেখানে থাকবে দর্শক একই লেভেলে আছে, কেমন? আর সমস্ত দর্শক এক পাশে গেলে পেছনের সারি অনেক দূরে চলে যায়, কিন্তু তারা যদি ঘিরে বসে 3 দিক বা 4 দিক, তাহলে খুব পেছনের দর্শক অনেকখানি সামনে এগিয়ে আসবে। এটা তো অঙ্কের ব্যাপার, তাই না? সেই সুবিধাটা পাওয়া যাবে। তো সেই সব ভেবে আমরা একটা এক্সপেরিমেন্ট করলাম, একটা পরীক্ষামূলক শো করে দেখলাম আর কি করা যায়। খুব ভয় করছিল, আমি অভিনয় করছিলাম সেখানে, দর্শক এত কাছে না, তার কাছে গিয়ে কথা বলতে বেশ নার্ভাস লাগছে। কিন্তু তাদের চোখের দিকে তাকিয়ে অত কাছে গিয়ে কথা বলা, মানে ইচ্ছে করলে হাত বাড়িয়ে ছুঁতে পারি, শেষ অব্দি এত ভালো লাগলো, মনে হলো এই থিয়েটারে আমি করতে চাই। তাই আস্তে আস্তে স্টেজ ছেড়ে দিয়ে আমরা এরকম থিয়েটারে চলে এলাম। এই হচ্ছে থার্ড থিয়েটারের চিন্তা কি করে এলো। তারপরে চিন্তা যে একদিনে পুরোটা এসছে তা না, একবার চেষ্টা করলাম, আবার চেষ্টা করলাম। যেমন ধরো প্রথম দিকে সেই পুরোনো স্টেজে যে বড় বড় স্পটলাইট থাকে, চেষ্টা করেছিলাম, কাজে লাগে না। হয় মেঝেতে আলো রিফ্লেক্ট করে দর্শকের চোখে পড়ে, নাহলে সোজা দর্শকের চোখে যায়। পরে দেখলাম একদম সাধারণ আলো, তাইতে ভালো হয়। এসব অল্প অল্প শিখেছি, বুঝলি? আচ্ছা, এই যে আমরা চলে এলাম, সঙ্গে সঙ্গে দেখা একটা বিরাট মুক্তি পেলাম। কিসের থেকে মুক্তি? টাকার কবল থেকে মুক্তি। ওই যে স্টেজে করতাম, হল ভাড়া লাগতো অনেক টাকা, বিজ্ঞাপন দিতাম টিকিট বিক্রি করবার জন্যে, আলোর লোক ভাড়া করতাম, এক্সপার্ট আসতো, এইসব অনেক খরচ পড়তো। আচ্ছা, এই যে নেমে এলাম, এখন দেখলাম, আর তারপরে সেট আছে, মেকআপ আছে, নানা রকম বসবার জায়গা, ঘর সাজাবার উপকরণ, সাজসজ্জা, মেকআপ, দাড়ি, গোঁফ, মুখে রং। দেখলাম এখন দর্শকদের এত কাছে, এসবের কোনো মানে হয় না। আর এখানে ফার্নিচারের প্রশ্ন ওঠে না, কারণ এখানে যদি ফার্নিচার রাখি, কোনো না কোনো দর্শক আড়াল হয়ে যাবে। সামনে একটা আলমারি, একটা শেলফ, একটা টেবিল দিলে তারা দেখতে পাবে না, কাজে ওগুলো কিছু থাকবে না। বুঝতে পারছো তো? তার মানে টাকার কবল থেকে আস্তে আস্তে মুক্তি পেলাম। এই যে মুক্তিটা পেলাম, আমরা এসেছিলাম কিন্তু যাতে দর্শকের সঙ্গে যোগাযোগটা বেশি হয়, কিন্তু এখন এইটাই বড় লাভ মনে হলো। এখন ধরো গ্রামে গঞ্জে আমরা যেতে পারি না, তো অনেক খরচ, জিজ্ঞেস করতে হবে তোমাদের ওখানে কি ট্রাক নিয়ে যাবার মতো রাস্তা আছে, কারণ আমাদের ভারী ভারী সেট যাবে। তারা বলবে নেই, তারা সরি যেতে পারবো না। বলবে ইলেকট্রিসিটি আছে, তারা বলবে নেই, সরি যেতে পারবো না। আলো ছাড়া কি করে করব? আমাদের সব কিচ্ছু করতে হয় না, আমরা সোজা চলে যাই। আলো যদি না থাকে দিনের আলোয় করব, দিনে না করে রাত্রিরে করলে এ পাওয়া যায় হ্যাজাক বাতি, বোঝো, পেট্রোম্যাক্স, সেই টাঙিয়ে করব। বুঝতে পেরেছ? কাজে সব রকম অবস্থায় আমরা থিয়েটার করতে পারি। এটাকে আমরা ইংরেজিতে বলি ফ্লেক্সিবল, পোর্টেবল, ইনএক্সপেন্সিভ। ফ্লেক্সিবল মানে কি? নমনীয়, যে কোনো জায়গায় করা যায়, মাঠে ঘাটে যেখানে ইচ্ছে করা যায়, ফ্লেক্সিবল। পোর্টেবল মানে আমাদের এত কম জিনিস লাগে, আমরা কাঁধে ব্যাগ নিয়ে কি হাতে একটা হালকা সুটকেস নিয়ে বেরিয়ে পড়তে পারি, আমাদের কিছু কুলি ভাড়াও করতে হয় না, কিছুই করতে হয় না। আর এইটার জন্য খরচ যেহেতু কমে যায়, তাই ইনএক্সপেন্সিভ, সুলভ, সস্তায় হচ্ছে। এইটা বিরাট মুক্তি না একটা? এবং সেই মুক্তি পেয়েছিলাম বলে আমাদের থিয়েটার ফ্রি থিয়েটার হয়ে গেল। ফ্রি থিয়েটার মানে টিকিট বেচতে হয় না। টিকিট বেচার বিরুদ্ধে আমি কতগুলো কারণে। টিকিট মানে কি? তুমি পয়সা দিলে আমি তোমায় দেখতে দেব, পয়সা না দিলে দেখতে দেব না, এই তো নিয়ম টিকিটের। আচ্ছা, আমি মানুষ, অভিনয় করছি অন্য মানুষের জন্য, অন্য মানুষ, তারা মানুষ, তারা দেখতে এসছে, আমাদের কাজ
যেই আমি টিকিট বিক্রির ব্যবস্থা করলাম, আমাদের সম্পর্ক হয়ে গেল ক্রেতা বিক্রেতা। দোকানে সাবান কিনতে গেলে যা হয় তাই হয়ে গেল, কেমন? তো ক্রেতা বিক্রেতা সম্পর্ক ঠিক মানবিক সম্পর্ক না। কিন্তু আমরা যেটা করছি ফ্রি থিয়েটার, সেখানে মানবিক সম্পর্ক। আমি তোমায় নিমন্ত্রণ করছি, তুমি দেখতে আসছো, তোমাকে এমনি দেখাচ্ছি। কিন্তু থিয়েটারে খুব কম হলেও কিছু পয়সা তো লাগে, তো সেটা কিভাবে তুলি? আমরা অভিনয়ের পরে একটা কাপড় ঝোলা হয় হাতে করে ঘুরি, না পেতে দিই, তাতে যার যে ইচ্ছে হয় দেয়। সেটা কিন্তু দাম নয়, মূল্য নয়, সেটা দানও নয়, নট গিফট। সেটা হচ্ছে তারা ভালোবেসে দিচ্ছে, তাদের অংশগ্রহণ। তারা দেখেছে আমরা তাদের জন্য খেটেছি, তাদের ভালো লেগেছে, তাই তারা দিচ্ছে। এইভাবে আমাদের থিয়েটার আজও চলছে। দাদু, তুমি এটা কি খেলছো? দেখতে পাচ্ছ কি কথা লেখা আছে? পোলারাইজ। পোলারাইজ, কেমন? খেলাটা কি? খেলাটা হচ্ছে এইটার থেকে কতগুলো কথা তৈরি করা যায়, কিন্তু 3 অক্ষরের কম হলে চলবে না। স্যাল, পার, পোর, বুঝেছো? এই করে যাচ্ছি। পি শেষ হলে তারপর ও ধরবো, ওল্ড, ওর, ওল্ডার, প্রোপেল, অয়েল, কেমন? তারপরে এল ধরবো, এই করে যাচ্ছি, সময় আচ্ছা, কাটানো। তাই? আচ্ছা, তোমার এই ছবির খেলা বইটাতে সব আছে? না, এই খেলাটা নেই। এগুলো কে লিখেছে? তুমি? হ্যাঁ, আমি লিখেছি। দারুণ লেগেছে আমার খেলতে, বেশ। খুব ভালো বই কিন্তু ছবির খেলা বই। ছবিগুলো আমি এঁকেছি, বুঝলি? এটা পেরেছিলে? না তো। যে আকার, যে লা যদি হয় তাহলে এটা লয়ের জায়গায় বসবে, যে লায় এরকম করে করে বার করতে হবে। ও, ভীষণ বুদ্ধি দিতে হয় দেখা যায়। এটা আবার চেষ্টা করবে, কেমন? সবটা চেষ্টা করবে, পেয়ে যাবে। এই দেখ, রকেট বানাতে পারিস? হ্যাঁ, আমিও পারি। দেখি কি বানাই। ছোট বানাচ্ছিস? উড়বে তো? উড়বে। এবার ওরা আমিও এরকম বানাতে পারি। আচ্ছা দাদু, আমার এই পড়াশোনার বইতে একটা গল্প আছে, এই মানে এই মানুষের উপরে অত্যাচার, স্পার্টাকাসের কথা। তো ওদের উপরে কেন হতো এরকম অত্যাচার? স্পার্টাকাস, আমি বলি স্পার্টাকুস, হাওয়ার্ড ফার্স্ট নামে একজন আমেরিকান লেখক একটা খুব ভালো বই লিখেছে। আমি সেটা একটু সংক্ষেপ করে বাংলা একটা নাটক করেছি, কেমন? এই যে কৃতদাস জিনিসটা, কৃতদাস মানে হচ্ছে আমি জোর করে তোমায় খাটাবো, মাইনে ফাইনে দিয়ে নয়, এবং তোমার বেঁচে থাকা, মেরে ফেলা, সব কিছু অধিকার আমার। এই যে জিনিসটা, অর্থাৎ মানুষকে যেন পোষা গরুর মতন, ছাগলের মতন ব্যবহার করা, এই তো কৃতদাস। কৃতদাস আগেও সেই 2500 বছর আগে সেই গ্রিক নাটক যখন তৈরি হচ্ছে তখনও কিছু ছিল, অল্প স্বল্প।
এই বাড়িতে খাটছে একটুখানি, এরকম ধরনের কৃতদাস। কি ক্ষেত খামারে খাটছে। কিন্তু গ্রিসকে হারিয়ে দিয়ে, আরো অনেককে হারিয়ে দিয়ে রোমান সাম্রাজ্য তারা দখল করলো, অনেকখানি পৃথিবী দখল করলো, নানান দেশ, এমনকি ব্রিটেন তাও দখল করেছে। আচ্ছা, তারা কিন্তু কৃতদাস প্রথাকে একেবারে ভীষণভাবে চালু করে দিল সব রকম কাজে, মানে বাড়িতে রান্না বান্নার কাজে বটে, ক্ষেত খামারের কাজে বটে। এমনকি গ্রিকটা লেখাপড়া এগিয়েছিল, তাদের স্লেভ করে ধরে এনে তাদের মাস্টার করতো নিজেদের ছেলে মেয়েদের, স্লেভরা মাস্টারই করতো, বুঝলি, যাকে যে কাজে লাগানো যায়। তা হোল প্রথাটা ওদের কৃতদাস প্রথার উপর। সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে, যেমন আমাদের সব খেলা আছে না, বক্সিং, বক্সিংয়ে মারামারি, তাদের রক্তপাত হয়, আহত হয়, মধ্যে মধ্যে মরেও যায়, কিন্তু কিছু লোক আছে তারা দেখে খুব ভালো লাগে, আনন্দ পায়, উত্তেজিত হয়, এদের টেলিভিশনের মধ্যে মধ্যে দেখায়। খুব খারাপ খেলা। ওদেরটা আরো খারাপ ছিল। গ্ল্যাডিয়েটার বলে একটা জিনিস, কৃতদাস পরস্পরের সঙ্গে লড়াতো, লড়াতো মানে মেরে ফেলা পর্যন্ত লড়াতো, একজন আরেকজনকে মেরে ফেলবে, তাইতে আনন্দ পেত। এই হচ্ছে ওদের ব্যাপারটা। তা স্পার্টাকুস যার নাম করলে, সে একজন গ্ল্যাডিয়েটার ছিল, 3 পুরুষে কৃতদাস, মানে তার বাপ ছিল কৃতদাস, তারও বাপ ছিল কৃতদাস, বুঝলে। স্পার্টাকুস অনেক জীবনে দুঃখ পেয়েছে, তাকে ধরে এনে গ্ল্যাডিয়েটর করা হয়েছে। সেই সময় একটা 2000 বছরের কিছু বেশি আগে একটা বিদ্রোহ করে, দাস বিদ্রোহ বলা হয় তাকে। স্পার্টাকুস তার নেতা ছিল সেই বিদ্রোহটা, এবং সেটা এত জোরদার হয়েছিল যে প্রায় রোম সাম্রাজ্যকে তড়িয়ে দিয়েছিল। শেষ অবধি দমন হলো, এবং তাদের উপর প্রচণ্ড সেই ক্রুশে দেওয়া টেওয়া সমস্ত করে প্রচণ্ডভাবে করা হলো, কিন্তু বেশ কিছুদিন রোমকে প্রায় টলিয়ে দিয়েছিল। এটা তুমি আমার স্পার্টাকুস নাটকটা যদি পড়ো তাহলে ওইখানে পাবে এসব গল্প। কিকেরো বলে একজন বলছেন, আমি কায়ুসের সঙ্গে একমত, একটা ঘোড়ার বদলে 2টো দাসকে লাঙলে জুতলে বেশি কাজ পাওয়া যায়। কায়ুস, তাছাড়া খরচের কথা ভাবুন, একটা ঘোড়ার দাম একটা দাসের দ্বারা 5 গুণ। আন্টোনিউস, তা তো হবেই, একটা ভালো জাতের ঘোড়া পালতে অন্তত 5টা দাস লাগে। কিকেরো, ঠিক, এবং ঘোড়াদের এমন কোনো রাজ্য নেই যা দখল করে রোম একসঙ্গে 1 লাখ 1.5 লাখ ঘোড়া এনে নিলামে তুলতে পারে। হেলেনা, আচ্ছা দাস ছাড়া কি আজ আমাদের কোনো কথা নেই? কিকেরো, দাস অত্যন্ত প্রয়োজনীয় বস্তু, রোমক সভ্যতা দাঁড়িয়ে আছে এই দাসের উপর। কাইউস, এটা কিরকম কথা হলো? কিকেরো, ভুল বলেছি? ক্রাসুস, দাসের উপর রোমক সভ্যতা দাঁড়িয়ে আছে এটা মানতে পারলাম না। কিকেরো, আমরা রোমক, আমরা আর 5টা মানুষের মতো নই, এটা তো মানেন? ক্রাসুস, নিশ্চয়ই। কিকেরো, কেন, কি করে? কারণ দুনিয়ার মধ্যে রোমই প্রথম দাসের প্রয়োজনীয়তা বুঝতে পেরেছিল। আন্টোনিউস, কিন্তু রোমের আগেও তো দাস ছিল। কিকেরো, ছিল, এখানে কিছু ওখানে কিছু, কিন্তু আমাদের ক্ষেত কামার চালাচ্ছে দাস, বাড়ি তুলছে দাস, জুতো জামা তৈরি করার থেকে শুরু করে রান্না করা, বাসন ধোয়া, ছেলে মানুষ করা, সব দাস। রোমের আগে পৃথিবীতে কখনো এরকম ঘটেছে? গ্রাকুস, তা বেশ তো, কি করতে বলো ঘটনাটা নিয়ে? কিছু না, শুধু ঘটনাটা বুঝতে চাই। তাই বুঝবার দরকারটা কি? না বুঝলে ওরা আমাদের ধ্বংস করে ফেলবে একদিন। দাদু, এই যে জমি কেড়ে নেওয়া, এইসব নিয়ে তোমার কোনো নাটক নেই? না, এসব নিয়ে নাটক নেই ওইভাবে। আসলে এক একটা প্রশ্ন ওঠে কাগজে, তখন সঙ্গে সঙ্গে তাই নিয়ে নাটক লেখা, এটা তো পেরে উঠি না। আমাদের একটা নাটক তৈরি করতে 9 মাস থেকে 1 বছর লাগে। কাজে এমন জিনিস ধরতে হয় যেটা চট করে বদলাবে না। যেমন ধর আমাদের লোকের, গরিব লোকের উপোস করা, এটা চট করে বদলাবে? তার উপর নাটক করলে সেটা বহুদিন চলবে। এই যে উপরতলার লোক অত্যাচার করে, সেটা কি বদলাবে সহজে? না, সেইগুলো আমাদের নাটকে থাকে। কাজেই ঠিক প্রত্যক্ষভাবে নেই, পরোক্ষভাবে আছে জিনিসটা। ঠিক নন্দীগ্রামের খবর নেই, কিন্তু লাঠি, গুলি, পুলিশ, এসব খবর আছে। দাদু, ওই সিঙ্গুরে যে আমি নিউজে যখন খুলি দেখায় টিভিতে, যে লোকদের মানে ওই চাষিদের গুলি করে মেরে ফেলছে, তারা কি একটু কিছু মনে হয় না যে কি যাদের এখানে জমি আছে তাদের কত কষ্ট হচ্ছে?
মনে হলে কি হবে? যে ক্ষমতা রাখতে চায়, কি টাকা করতে চায়, তার এসব কষ্ট হয় না। তোমার আমার মতো মানুষ তো তারা নয়। এখন আমার তো অনেক বয়স হয়ে গেছে, আর তোমরা ছোট, তোমরা মাথায় রাখবে যেটা সম্ভব কি করে করা যায়, এসব বন্ধ। তোমাদের দিয়ে যদি কিছু হয়, আমাদের ভরসা তোমাদের উপর। এই যে প্রশ্নগুলো করছো আমাকে, তার থেকে বোঝা যাচ্ছে এগুলো নিয়ে ভাবছো, তাই ভাবনাটা একটু বাড়াবে, বাড়ি কিছু করবার চেষ্টা করবে। আর কি বলবো বলো? না, এখন ভাবনা শুরু হয়ে গেছে। আর কিছু বলার দরকার নেই। তুমি গাইবে একটু? গান কি বাড়িতে গাইবে? তুল্য কিছু নাই, তুল্য কিছু নাই, বেশি পাবে মহাভারতে, সেদিকে পুরাণের। তুল্য কিছু নাই, তুল্য কিছু নাই, তুল্য কিছু নাই। তা 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 তারা তা 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 তারা তা 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 তারা 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 তা তা। কেমন লাগলো দাদু? কেমন লাগলো দাদু? ভালো লেগেছে? ভালো। ভালো লেগেছে? হ্যাঁ। আমরা এটা অনেক কসরত করে তুলেছি। হ্যাঁ আমরা আরো- প্র্যাকটিসও করেছি আর অনেক কিছু ছিল, তোলো সেগুলো। টিউবওয়েলটা দেখবে? ঠিক আছে, ভালো লেগেছে? ভালো লেগেছে? ভালো করেছিস। তাহলে আমরা এবার আসি। আচ্ছা। এই শোন, আমি ঠিক করেছি একটা নাটকের দল খুলবো। আর আমি ঠিক করেছি আমি নাটক লিখবো। অগ্রগতি, বুদ্ধিবৃত্তির অচিন্তনীয় বিকাশ, জ্ঞান বিজ্ঞানের অভাবনীয় প্রসার, সমস্ত কিছুই আজকের এই নাটকের মূল উদ্দেশ্য। কি মূল উদ্দেশ্য? এই নাটকের, আজকের এই নাটকের মূল উদ্দেশ্যটা কি? তা আমি কি করে জানবো? কি করলে তাহলে এতক্ষণ? ভূমিকা। তাহলে মূল উদ্দেশ্যটা বলতে পারছো না কেন? সব ভালোবাসার নাটক। প্রজাপতি, তারা, চাঁদ, গাছ, পাখিরা সবাই থাকবে। আমি প্রজাপতি হব। আমরা গাছ হব, আমি চাঁদ হব, আর সোম তুই তারা হবি। আমি রোদ্দুর হব। রোদ্দুর? রোদ্দুর আবার হওয়া যায় নাকি? রোদ্দুর না হলে অন্ধকারকে তাড়াবো কি করে?